অল্প অল্প ভূতের গল্প সিরিজের ভূত ঠিক ভূতের তথাকথিত বীভৎস চেহারা নিয়ে হাজির হয় না। শুধু ভাবে ভাবে মালুম হয় যে তারা ভূত। তারা কোনো ক্ষতি করে না, বরং তারা করে উপকার, দেখায় সহানুভূতি। কখনো তাদের উপস্থিতি সৃষ্টি করে এক মজার পরিবেশ, বা কখনো তারা করে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত ও অনুতাপ। এরকমই কিছু বিখ্যাত লেখকের গল্প সাজিয়ে নিয়ে উপস্থিত করব আমরা আপনাদের সামনে। আমাদের পাশে থাকুন, আমরা ভরসা পাব। অল্প অল্প ভূতের গল্প অনুক্রমে আমাদের চতুর্দশ প্রয়াস অদৃশ্যের মন্ত্রণা। লেখক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়, প্রকাশক আনন্দ পাবলিশার্স। গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলা গল্প সংকলন বই থেকে। ইউটিউব চ্যানেলটির নামকরণ শ্রীমতী সোহাগ সেন। লোগো ডিজাইন দেবর্ষী শাসমল। ব্যাকগ্রাউন্ড স্কোরিং এবং স্পেশাল এফেক্টস ইমন। প্রচ্ছদ অলঙ্করণ সোহম বাগচি। অ্যানিমেশন সন্তু কর্মকার। গল্প পাঠে সুতপা ঘোষাল, দেবস্মিতা সরকার, বর্ণালী নাথ, ঈশান সেন, রাহুল ব্যানার্জি ও গোপাল তালুকদার। পরিকল্পনা, প্রযোজনা, প্রয়োগ ও পাঠে অনরণ্য কুণ্ডু। অবশেষে পবন সিদ্ধান্তটা নিয়েই ফেলল, এ জীবন আর সে রাখবে না। বিকেল ফুরিয়ে যখন মাছ ধরার জালের মতো সন্ধে নামে চারপাশে, পথঘাটের মানুষ ক্ষণিকের জন্য অন্যমনস্ক হয়ে যায়, তখনই চুপিসারে সরকার বাজার পেছনে ফেলে পবন উঠে এলো রেল লাইনের ধারে। এখানে ঝোপ জঙ্গল। পরপারে ঝাঁপ দেওয়ার জন্য উদয়পুরের দুঃখী মানুষেরা এই আড়ালটাকেই ব্যবহার করে। বিকেলের ডাউন লোকালটা রোজ আধ ঘন্টার মতো লেট হয়। আজও তার অন্যথা হয়নি। দূরে রেল লাইনের বাঁকে ব্যাটারি ফুরিয়ে যাওয়া টর্চের মতো আলো দেখা দিয়েছে। এগিয়ে আসছে হেডলাইট। জ্ঞান হবার পর থেকে পবন আজ পর্যন্ত কোনো কাজই ঠিকভাবে করে উঠতে পারেনি। লেখাপড়া, খেলাধুলো, ব্যবসা কোনোটাই নয়। আজকের কাজটায় কিছুতেই ভুল করা চলবে না। রেস দৌড়ে স্টার্টিং এর মতো ভঙ্গি করে রেলের পাথর উপরে বসতে গেল পবন। প্যান্টের পকেটে কি যেন রয়ে গিয়েছে, কোনো পিছু টান। পকেট থেকে বেরোলো দুটো কয়েন, 2 টাকার আর 1 টাকার। পবনের কাছে এর আর কোনো মূল্য নেই। ছুড়ে দিল বাজারের দিকে। কাল সকালে যে পাবে খুশি হবে। এই ধরনের আনন্দের ঘটনা পবনের জীবনে কখনো ঘটেনি। হঠাৎ প্রাপ্তি হয়নি কিছুই।
স্কুলে ক্লাস 6-এর গণ্ডি টপকাতে পারল না। বাবা মারা গিয়েছিলেন তার আগেই। বাজারে সবজি নিয়ে বাবার জায়গায় মা বসতেন। পবন মাকে সাহায্য করত। দুপুরের পর ছুটি, বাড়িতে খেয়ে দিয়ে ঘাটে মাঠে ঘুরে সময় কাটাতো পবন। প্লেয়ার নিতান্ত কম পড়লে খেলায় ডাকা হতো তাকে। এভাবেই কবে যেন বড় হয়ে গেল। মায়ের বয়স হচ্ছে, ঘরবার একসঙ্গে সামলাতে পারছিলেন না। ঘরের কাজে একজন সাহায্যকারী চাই। বিয়ে দিলেন ছেলের। পবন প্রবল আপত্তি জানিয়েছিল। কেন বিয়ে দিচ্ছ মা? কোনো রোজগারপাতি নেই আমার, এখনো আমরা ভাড়া বাড়িতে থাকি। সে তোকে ভাবতে হবে না, সব দায়িত্ব আমার। মা লাগিয়ে দিলেন বিয়ে। ওই গরিব ঘরে যেমন হয় আর কি। তোবড়ানো টিনের চালে জ্বলল টুনি লাইট। 2.5 বছরের মাথায় সব দায়িত্ব ছেড়ে মা চলে গেলেন দুদিনের জ্বরে। পবনের ছেলে তখন হামা টানছে। কাছা খায়ে মুখ ভার করে পবন বাজারে মায়ের জায়গায় গিয়ে বসল। শ্রাদ্ধ শান্তি করল যথা নিয়মে। কিছুদিনের মধ্যেই পবন বুঝতে পারল ব্যবসায় তার ক্ষতি হচ্ছে। যার কাছ থেকে সবজি কিনছে সে ঠকাচ্ছে। পোকা লাগা সবজি ওজনে কম, যারা কিনছে ফেলছে ধার বাকি। মাস 6 যেতে না যেতেই পবনের পুঁজি ফুরিয়ে এলো। মহাজনের কাছে প্রচুর দেনা, ঘর ভাড়া দিতে পারছে না সময় মতো। গুটি কয়েক সবজি নিয়ে বাজারে বসে আর ভাবে এরপর কি করে চলবে। শাক বেচে লক্ষ্মী মাসে মায়ের বন্ধু পবনের অবস্থা দেখে বলল, তুই একটা কাজ কর, আমি যতটা শাক নিয়ে বসি অর্ধেক তুই নিয়ে গিয়ে বিক্রি কর, লাভের অংশ রেখে বাকি টাকা ফেরত দিবি। ধারটার আর কাউকে দিস না। পবন একটু সতর্ক হলো। খদ্দের হাসি মুখে কথা বললে গলে গিয়ে ওজনে বেশি জিনিস দিত না, দামাদামিতে হেরে গিয়ে লোকসানে দিয়ে ফেলতো না জিনিস। তবু শুধু শাক বেচে কি আর অত টাকা ধার শোধ আর সংসার চালানো সম্ভব? ঘরে হাড়ি চড়তে লাগলো একবেলা। বউ রেগে মেগে ছেলেকে নিয়ে চলে গেল বাপের বাড়ি, সেখানে দুবেলা দুমুঠো ভাত তো পাবে। এই ঘটনায় পবনের মনটা একেবারেই ভেঙে গেল। বাজারে বসতে ইচ্ছে করতো না, টিকতে পারতো না ঘরেও। ছেলেটার কথা মনে পড়তো সারাক্ষণ। শিশু গরিব বড়লোক বোঝে না, সে তার বাবাকে চিনত খুব। দেখলেই ঝাঁপিয়ে আসতে চাইতো কোলে, বেড়াতে যাবে। থাকতে না পেরে পবন একদিন ছেলে বউকে আনতে গেল। সেখানে গিয়ে বলবে ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করে দেখি, আর একবার মহাজনের কাছ থেকে না হয় আরও কিছু ধার নেব। বউ সীমা সে বাড়ির চৌকাঠি টিঙোতে দিল না, দরাম করে সদর দরজা বন্ধ করে দিয়েছিল সীমা। গরিব গুরুর জামাইও এক বাক্স মিষ্টি অন্তত নিয়ে আসে, তুমি তো দাড়িটাও কেটে আসনি। পবনের মনে হয়েছিল দুনিয়ার সব দরজাই তার জন্য বন্ধ হয়ে গেল। ভীষণ একা লাগলো নিজেকে। ঘটনাটা বেশি দিনের পুরনো নয়, 2 সপ্তাহ কাটেনি। এই কটা দিন পবনের মনে একটা কথাই ঘুরে ফিরে এসেছে, এ জীবন রেখে আর কি লাভ। সিদ্ধান্তটা পাকাপোক্তভাবে মাথায় বসে যেতে সন্ধ্যের মুখে উঠে এলো রেল লাইনের ধারে। ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। পবন ঘাড় হেলিয়ে গাড়িটা কত দূরে আছে দেখতে গেল। এমন সময় কোন এক পুরুষ কণ্ঠ বলে উঠল, কাণ্ডটা কি আজ না করলেই নয়? খুবই অনুনয়ের সুরে বলা কথা। এরকম চূড়ান্ত সময়ে শোনার দরুন বুকটা ধরাস করে উঠল পবনের।
তাড়াতাড়ি নিজের চারপাশটা দেখল। কেউ কোথাও নেই। ঝোপটা এমন কিছু ঘনও নয়। ভেতর দিয়ে সদ্য আলো জ্বলে ওঠা উদয়পুর স্টেশন দেখা যাচ্ছে। সবে যখন ভাবছে হয়তো শোনার ভুল, তখনই আবার সেই গলা। আর গোটা দিন দেখলে হয় না? যদি উপায় কিছু একটা বের হয়। এবার বেশ ঘাবড়ে গেল পবন। কে আপনি? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? যে কাণ্ডটা তুমি ঘটাতে যাচ্ছিলে তারপরেই আমাকে দেখতে পেতে, মানে ভূত। অন্য সময় হলে কথাটা শুনে গায়ে কাটা দিত পবনের। এখন মনে হচ্ছে কোনো আত্মীয়ই বুঝি স্টেশন থেকে নিতে এসেছে। সত্যি একটু পরে সেও তো ভূত হয়ে যাবে। আওয়াজের দিকে তাকিয়ে পবন বলল, হঠাৎ এখানে কি মনে করে? একেবারে মোক্ষম সময় এসে হাজির। কিছুই না, যাচ্ছিলাম কানলায় যাত্রা দেখতে। জ্যান্ত থাকতেই লাইন দিয়ে তো ট্রেনে করে যেতাম, এটাই আমার চেনা রাস্তা। তা দেখি তুমি এখানে ওত পেতে বসে আছো, বুঝলাম মাথায় কোনো কুমতলব আছে, তাই দাঁড়িয়ে গেলাম। এখন বলো তো, কিসের এত দুঃখ তোমার? ট্রেনটা এসে পড়ল। ঝোপঝাড়ে কাঁপন ধরিয়ে ঝমঝম করে চলেও গেল স্টেশনের দিকে। ভীষণ বিরক্ত হয়ে পবন বলল, দিলেন তো চান্সটা মিস করিয়ে। আমার আমার মেলার দুঃখ। শুনতে শুনতে আপনার ঘুমও পেয়ে যাবে। আমাদের ঘুম বলে কিছু নেই, তুমি বলো। চান্স আরো পাবে, এটাই লাস্টের নয়। রেলের পাথরের উপরে বসে পড়ল পবন। তাদের লাইনে ট্রেন কম, পরের লোকাল অনেক দেরিতে। সামনে কেউ বসে আছে ধরে নিয়ে পবন বলে যেতে থাকলো তার দুঃখ। প্রতিটি বাক্যের শেষে শূন্য থেকে উচ্চারিত হয়, আচ্ছা, তাই তো। মনের কথা বলতে বলতে একটা প্রশ্ন মাথায় এলো পবনের। জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি তো নাকি সুরে কথা বলছেন না? সব ভূত বলে না। যারা বেঁচে থাকতে লেখা বা বলার সময় চন্দ্রবিন্দু প্রয়োজন মতো ব্যবহার করেনি, অথবা ভুল জায়গায় ব্যবহার করেছে, সেই চন্দ্রবিন্দুগুলো মৃত্যুর পর তাদের নাকে এসে জমা হয়। খবরটা জেনে খানিকটা আশ্বস্ত হলো পবন। পড়ালেখার পাঠ যেহেতু তার কম, চন্দ্রবিন্দু ভুলও বেশি হয়নি। আর কথা সে অল্পই বলে। মরার পর তাকে বিচ্ছিরিভাবে খোনা সুরে কথা বলতে হবে না। দুঃখের বৃত্তান্ত শেষ করে লম্বা শ্বাস ফেলল পবন। আপনি বলুন, এরপর কি আর কারো বেঁচে থাকতে ইচ্ছে করে? সে অবশ্যই ঠিক। তবে আমাকে সব বলতে পেরে একটু হালকা বোধ করছো তো? তা করছি। আকাশের দিকে তাকালো পবন। একটা দুটো করে তারা ফুটছে। সরু ফালির মতো চাঁদ। কৃষ্ণপক্ষ চলছে। নিশ্চয় একটু খিদে পাচ্ছে। যাও, কিছু খাও আগে। পয়সা কই? দুটো কয়েন মিলিয়ে 3 টাকা পকেটে ছিল। একটু আগে ছুঁড়ে ফেলে দিয়েছি। কোনো ব্যাপার না, উঠে দাঁড়াও। যেভাবে কয়েন দুটো ছুঁড়ে দিয়েছো, একটা পাথর নিয়ে সেভাবেই ছোড়ো। উঠে দাঁড়ালো পবন। বুদ্ধিটা খারাপ নয়। অশরীরীর কথা মতো কাজ করলো সে। তারপর ঢালবে নেমে এলো পাথরের কাছে। ও মা, একটু দূরে শুয়ে আছে দুটো কয়েন। কেমন যেন
অভিমানী লাগলো ওদের। কানের কাছে ফের ওর গলা। কি খেতে ইচ্ছে করছে? ভক্তিপালের জিলেপি, কিন্তু 3 টাকায় তো দুটোর বেশি হবে না। এক কাজ করো, স্টেশনের টিকিট কাউন্টারের কাছে যাও, ওখানে টাকা কড়ির লেনদেন হয়। লোকের হাত পুষকে মাটিতে কিছু পড়ে থাকলেও থাকতে পারে। ভূত যখন বলছে একটা মানে আছে নিশ্চয়ই। পবন দেরি না করে পা চালালো টিকিট ঘরের উদ্দেশ্যে। যত সহজে পাওয়া যাবে ভেবেছিল তা হয়নি। বিস্তর খুঁজে একটা ঠোঙার নিচে 5 টাকার কয়েন পেয়েছে পবন। ভাগ্যিস টিকিট কাটার ভিড় তেমন ছিল না, থাকলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির জন্য প্রশ্নের মুখে পড়তে হতো। পবন এখন মিষ্টির দোকানের বাইরের বেঞ্চে। শেষ কবে এদের জিলিপি খেয়েছে মনে পড়ে না। ভাতের জোগাড় করতে হিমশিম খেতে হয়। আর দোকানের সামনে ভক্তিপাল নিজের হাতে জিলিপি ভাজছে, আকশি দিয়ে তুলে চুবিয়ে দিচ্ছে রসে। এই জিলিপি একবার যে খাবে, জীবন ভোর ভুলতে পারবে না। 8 টাকারই অর্ডার দেবে কিনা ভাবছে পবন। দেখা গেল উনি সঙ্গ ছাড়েননি, নির্দেশ দিলেন 2 টাকা পকেটে রেখে অর্ডার দাও। ঘাড় এলিয়ে পবন তাই করল। হাতে শালপাতা ভর্তি জিলিপি, 2টো খাওয়া হয়ে গিয়েছে। রস গড়াচ্ছে ঠোঁটের কষবে। চেটোর উল্টো পিঠটা দিয়ে মুছতে গেল পবন। কেমন লাগছে? দারুণ দারুণ। বেঁচে আছো বলেই এর স্বাদ পাচ্ছ। আমাদের তো এসব আয়োজন দেখেই সান্ত্বনা পেতে হয়। ভূতের দুঃখে দুঃখিত হয়ে 2বার সমর্থনসূচক ঘাড় নাড়ালো পবন। ইচ্ছে থাকলেও জিলিপির ভাগ দেওয়ার উপায় নেই। খাওয়া শেষ। শালপাতাটা ফেলতে মায়া হচ্ছে। কার কথা এখন মনে পড়ছে বেশি? ছেলে বউয়ের। অনেকবার ভেবেছি ওদের একবার ভক্তিপাল জিলিপি খাওয়াবো, হয়ে ওঠেনি। হবে, সবই হবে। এবার তুমি স্টেশনের প্ল্যাটফর্মে চলে যাও, পল্টুর দোকান থেকে লটারির টিকিট কেনো একটা। নম্বর কি হবে? ভূতদাদার কাছে টিপস চাইল পবন। বেঞ্চে আর একটা লোক বসেছিল। পবনকে নিজের মনে বকতে দেখে সরে গেল ভয় পেয়ে। পবনের এসবে এখন কোনো ভ্রুক্ষেপ নেই। ভাগ্যের দরজা খুলতে যাচ্ছে। অশরীরই বললেন, নম্বরের প্রথম সংখ্যা 2, শেষে 8, এই দেখে টিকিট কিনবে। বলে পবন দৌড় লাগালো উদয়পুর স্টেশনের দিকে। মধ্যে 7 দিন কেটে গেল। পবন নিয়মিত লক্ষ্মী মাসির থেকে শাক নিয়ে বাজারে বসেছে। অপেক্ষা করেছে এই দিনটার জন্য। লটারির রেজাল্ট বেরোবে আজ। দুপুরের দিকে প্ল্যাটফর্ম ফাঁকা থাকে। পবন টিকিটটা দোকানে দিয়ে অন্য মনস্কতার ভান করছে। আর চোখে দেখে নিয়েছে রেজাল্ট ছাপা কাগজ বের করেছে পল্টু। পবন শিওর পল্টু এক্ষুনি চেঁচিয়ে উঠবে, আরে পবন, তুই তো ফার্স্ট প্রাইজ মেরে দিয়েছিস। ভূতের কথা মতো টিকিট কেটেছে পবন। প্রাইজ না এসে যাবে কোথায়? কিন্তু কি হলো? পল্টু কোনো সাড়া শব্দ করছে না কেন? দোকানের দিকে তাকিয়ে পবন দেখল টিকিটে পেনের ঢেড়া মারছে পল্টু। এগিয়ে দিল টিকিট। ঠান্ডা গলায় বলল, লাগেনি। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না পবনের। টিকিটটা ফেরত নিয়ে হাওয়ায় উড়িয়ে দিল। ভূতদাদা
খামোকা ফলস মেরে দিল। গরিব দুঃখীকে নিয়ে তামাশা। কি মন ভেঙে গেল? ভাঙবে না মন। আপনি তো একেবারে মামুলি ভূত মশাই, পরামর্শ কাজেই লাগলো না। কোন টিকিট প্রাইস পাবে ভূতের ঠাকুর দাদারাও বলতে পারবে না। আমি তোমায় টিকিট কিনতে বলেছিলাম অন্য উদ্দেশ্যে। শুনি উদ্দেশ্যটা। এই কটা দিন নিশ্চয়ই তোমার খুব ভালো কেটেছে, ভেবেছ প্রাইজ লাগবেই। টাকাগুলো নিয়ে কি করবে মোটামুটি একটা পরিকল্পনা করে ফেলেছ। ছেলে বউকে এটা সেটা কিনে দেবে। তাতে লাভ হলো কি? সে তো আগের অবস্থায় ফিরে এলাম। না শনি, এই সপ্তাহটায় তুমি একবারও ভাবনি জীবনটা রাখবে না। প্রাইজ নিয়ে অনেক স্বপ্ন দেখেছো, মরে গেলে স্বপ্নগুলো দেখা হতো না। ভূত কখনো স্বপ্ন দেখে না, ভবিষ্যৎকে আড়াল করে থাকে বর্তমান। শেষ কথাটা পবনের পক্ষে খুব ভারী হয়ে গেল, তবে যুক্তিটা মোটামুটি সে ধরে নিয়েছে। অশরীরী এবার বললেন, যাক ওসব ছাড়ো, লটারির প্রাইজ কোটিতে একজন পায়। এখন ওই যে দেখো আপ প্ল্যাটফর্মে এইমাত্র যে গাড়িটা গেল, মালপত্র সমেত এক বৃদ্ধ নেমেছেন। কুলি খুঁজছেন উনি। তোমাদের ঝিমমারা উদয়পুর স্টেশনে কুলি পাওয়া দুষ্কর। তুমি যাও, মালপত্র বয়ে রিক্সায় তুলে দিয়ে এসো, কিছু রোজগার হয়ে যেতে পারে। ভূতদাদার কথা মতো সবই করল পবন। উদয়পুর স্টেশনে ওভারব্রিজ নেই। মাল কাঁধে নিয়ে বৃদ্ধ মানুষটিকে ধরে ধরে রেললাইন পার করালো। রিক্সায় উঠে বৃদ্ধ, বাবা বাবা দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও বাবা বলে চলে গেলেন। হতাশ হয়ে রিক্সার চলে যাওয়া দেখছে পবন। আবার উনি পাশে, মন খারাপ করো না, বয়স্ক মানুষের আশীর্বাদ পাওয়াটাও কম কথা নয়। বিরক্তির চোটে রাস্তার ডান পা ঢুকলো পবন। আশীর্বাদ দিয়ে কি হবে? আমার পেট ভরবে? এর চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। আগে পেটের কথা ভাবো কেন বলো তো? কাজ খোঁজো, কাজ। হাঁটতে থাকো, কিছু না কিছু পেয়েই যাবে। হাঁটা ছাড়া এখন আর কি বা করার আছে? মাইল দিয়ে হেঁটে ফেলল পবন। হঠাৎ পেল কাজের গন্ধ। রাস্তার ধারে দোতলা বাড়িতে আলমারি তোলা হচ্ছে। দরকারের তুলনায় লোক কম, সুবিধা করতে পারছে না ওরা। পবন এগিয়ে গেল। 50 টাকা হাতে এলো। খুশি হয়ে দিল বাড়ির মালিক। পবন ভাবল, টাকাটা থাক, কাল লক্ষ্মী মাসির শাক ছাড়াও কিছু সবজি নিয়ে বসবে। পবনের অবস্থা এখন ফিরে গিয়েছে। সেই 50 টাকা সবজি বিক্রি করে লাভ হয়েছিল 30 টাকা। পরের দিন 80 টাকা সবজি নিয়ে বসেছিল, লাভ হলো আরও। এভাবে কবে থেকে যেন তার ব্যবসাটা দিব্যি চলতে শুরু করেছে। দুপুরে বাজার উঠে যাওয়ার পর অযথা বসে থাকে না সে, কাজ খুঁজতে বেরোয়। একটা না একটা জুটেই যায়। কারো গাড়ি রাস্তায় খারাপ হয়ে গিয়েছে, ঠেলে দিয়ে পেয়ে যায় 10-20 টাকা। কখনো হয়তো ঢুকে পড়ে কোনো কেটারিংয়ের দলে, ভালো খাওয়া টাকা দুই পায়। কখনো বা পুকুরে ডুবে খুঁজে দিল গৃহস্থের ঘটি বাটি গয়না। এরই মধ্যে একদিন দাড়ি কেটে হাতে এক বাক্স সন্দেশ নিয়ে পৌঁছে গিয়েছিল শ্বশুর বাড়ি। ফেরত নিয়ে এসেছে ছেলে বউকে। এখন আর কোনো অভাব নেই তার। আজ ঘটনাচক্রে সারা বিকেল ঘুরে
কোনো কাজ পায়নি পবন। তাতে পরোয়া নেই, হাতে টাকা আছে যথেষ্ট, কাজ করার জন্য মনটা সবসময় উসকুস করছে, এই যা। সন্ধে নেমে গিয়েছে, সরকার বাজারের পাশ দিয়ে বাড়ি ফিরছে পবন। ভূতদাদার কথা বড্ড মনে পড়ছে আজ। সেই যে হাঁটতে পাঠালেন, আর দেখা করেননি। এখন তাকে প্রয়োজন নেই পবনের, তবু গলাটা ফের শুনতে ইচ্ছে করছে। ভূতদাদার কথা ভাবতে গিয়ে চোখ গেল রেল লাইনের ধারের কোণটায়। কি ব্যাপার, গাছগুলো দুলছে কেন? হাওয়া নেই, ট্রেনও যায়নি। সন্দেহ দূর করতে ঢাল বেয়ে ঝোপটার কাছে উঠে এলো পবন। হে কি, একটা লোক হাঁটু মুড়ে লাইনের দিকে তাকিয়ে বসে আছে। দূরের বাঁকে ট্রেনের আবছা হেডলাইট। লোকটির দিকে তাকিয়ে পবন বলল, কাণ্ডটা কি আজ না করলেই নয়? চমকে উঠে দাঁড়ালো লোকটা। পবন এগিয়ে দক্ষী মানুষটার কাঁধে হাত রাখল। আমাদের গল্প এখানেই শেষ হলো। আমাদের ভৌতিক উপস্থাপনা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আমাদের সব উপস্থাপনাই আপনাদের জন্য তৈরি, তাই আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সঙ্গে যোগাযোগ নিবিড় করতে এবার আমরা যোগাযোগ করেছিলাম সোম শুভ্রদার সঙ্গে। উনি বললেন, নমস্কার, আমি সোমশুভ্র চক্রবর্তী, ফ্যাশন ডিজাইনার। কুণ্ডু কোম্পানির অল্প অল্প ভূতের গল্পের একজন একনিষ্ঠ শ্রোতা আমি। ছোটবেলা থেকে ভূতানুরাগী হিসেবে আমার যথেষ্ট সুনাম বা দুর্নাম রয়েছে। মা দিদিমার কোল ঘেঁষে বসে যে ভূতের গল্পগুলো ছোটবেলায় আমরা শুনতাম, কুণ্ডু কোম্পানির অল্প অল্প ভূতের গল্পের মধ্যে কোথাও যেন আমি সেই আমেজটা খুঁজে পাই, তাই খুব ভাল লাগে। বিশেষ করে গল্প নির্বাচনের ক্ষেত্রে তাদের প্রশংসা না করলেই নয়। আর সঙ্গে আছে আবহবিন্যাস। এত সুন্দর করে গোটা ব্যাপারটা জমে ওঠে যে পুরোটা খুব সিনেম্যাটিক লাগে আমার কাছে। শুনতে শুনতে মনে হয় যেন চোখের সামনে একটা পর্দায় পুরো ঘটনাটাকে আমি চাক্ষুষ করতে পারছি। তবে কুণ্ডু কোম্পানির কাছে আমার একটা ছোট্ট আর্জি জানিয়ে রাখলাম, কিছু বিদেশি ভূতের গল্প যদি তারা আমাকে শোনাতে পারে তবে একদম ষোলকলা পূর্ণ হয়। বিপুল সাফল্য কামনা করি কুণ্ডু কোম্পানির জন্য। আরও অনেক দূর তারা এগিয়ে যাক তাদের এই প্রচেষ্টায়। ধন্যবাদ। ধন্যবাদ সোমদা। আমি খুব খুশি হয়েছি এই জেনে যে তুমি আমাদের কাছে কিছু আবদার করেছো, আর তুমি আবদার করেছো সেটা কুণ্ডু কোম্পানি রাখবে না, সেটা হতেই পারে না। আমরা নিশ্চয়ই রাখবো তোমার এই আবদার। আসলে আমাদের কাছে যদি কেউ আবদার করে তখন সে আবদারের পেছনে এক আত্মীয়তা খুঁজে পাই আমরা। কোথাও একটা ইনভিজিবল কানেকশন তৈরি হয় বলে মনে হয় আমাদের। আর কুণ্ডু কোম্পানি এটাই তো চায়, দর্শকরা শ্রোতারা আমাদের কাছে আবদার করবে আর আমরা সেটা পালন করব। শ্রোতা বা দর্শকরা যদি সৃষ্ট শিল্পকর্মের সাথে নিজেকে একাত্ম করতে না পারে বা নিজেকে ওই শিল্পের সাথে অ্যাটাচ করতে না পারে তাহলে আবদারও করতে পারে না। আর তা না হলে কোথাও একটা সৃষ্টিশীলতা অপূর্ণ রয়ে যায় বলে আমার মনে হয়, আর সেটা কেউই চায় না। তাই আমরা বারবার সবার কাছে একই অনুরোধ করি, আপনারা আপনাদের মতামত জানান, আবদার জানান। মতামত যেমনই হোক না কেন আমরা সেটাকে গঠনমূলকভাবেই গ্রহণ করব। কারণ আমরা বিশ্বাস করি ভালো বা খারাপ সব আপেক্ষিক। নিরন্তর প্রয়াস করে যাওয়াটাই জীবনের ধর্ম, আর আমরা সেটাই করে চলেছি। ধন্যবাদ। আপনারাও যদি আপনাদের কোনো প্রিয় গল্প আমাদের কাছ থেকে শুনতে চান
তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের গল্প মনোনীত হলে আপনাদের নাম সহ উপস্থাপনা করব আমরা। আপাতত আজ আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।